নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্পের পরবর্তী অংশ। বললুম, আজ্ঞে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে, সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কীরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল কুকুর কি গোকরো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমাকে আমি মন্ত্র দেব। কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপন পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশি বিহারিণী রূপসীর টানে যে একথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিমতলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয়? বলে কি রে বাবা, তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তাঁর মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলারনব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তাঁর সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথে থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু তাই কি হয়? অদৃষ্টলিপি তবে আর বলেছে কাকে? এই যেমন তোমার। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে। কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই। কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরে প্রথম শ্লোকই হল, অখ্যাত সংপ্রবাক্ষামি যোগিনী সাধনোত্তমম সর্বার্থ সাধনং নাম দেহিনাং সর্বসিদ্ধিদম অতি গুচ্ছা মহাবিদ্যা দেবানামপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে, তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে, সে মন্ত্র আমি তোমায় দেব। কিন্তু আমার যদি নিষেধ শোনো, তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি।
আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলুম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। ভার্যাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি নে। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাইনে। আমার ভয় ছিল হয়তো সাধুজি মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়া বলিলাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকব, হয়তো চোখের ধাঁধা। জ্বর সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর সেখান থেকে চলে এলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনে। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম, 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনং সমস্থায় মৎস্যেন্দ্রনাথ সমত্তম আমিষান্নই পুপসুপই সংপূজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম। আঙুট পাতার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলুম। ডুমুরের সমিধ দিয়ে বালির উপর হোম করে ওং টং ঠং রিং হং খং মধুসুন্দর্যেই নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলাপাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতকগুলো পয়সা শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান, জপ, হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনি এ সাধু। তন্ত্র তন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরও মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে সবে, 8 ঘন্টাও হয়নি,
আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণও মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলই আছে। তারপরই আমার মনে হলো, আমার পিছনে অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুঁড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরুচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি ঈষৎ ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করিলাম, নিজের চোখে এমনি এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাইয়া তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলিল, নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো আর না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কী রকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হলো না।